নির্বাচন হওয়ার জন্য নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড সেটাই তো হয় নাই। নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা, স্বাভাবিকভাবেই সে প্রধানমন্ত্রী হইতে হবে এইটা তার সমর্থক এবং তার শুভাকাঙ্ক্ষীরা চাইবে, এটি খুব স্বাভাবিক। এই নির্বাচন শুধু কে জিতবে সেই প্রশ্ন নয়, এই নির্বাচন ঠিক করে দেবে বাংলাদেশ কোন রাজনৈতিক ধারার দিকে যাবে। একদিকে জামায়াত এনসিপির জোট এবং অন্যদিকে বিএনপি। তাহলে কি আমরা মধ্যম পন্থা বনাম ডান পন্থার একটা সরাসরি লড়াইয়ের দিকে যাচ্ছি কিনা সেটি এখন প্রশ্ন। কিন্তু তার আগে বড় প্রশ্ন সেটি হচ্ছে নির্বাচনের মাঠ আদৌ সমান কিনা, লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনের নিরপেক্ষতা আর নির্বাচন কমিশনের ভূমিকা সবকিছু মিলিয়ে আজ আমরা জানতে চাই নির্বাচন কি আসলেই অবাধ নিরপেক্ষ পথে এগোচ্ছে কিনা। আর আমরা আলোচনার বিষয় ঠিক করেছি নির্বাচনের জোটের খেলা। দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে, জেরেসারিম আপনাদের সবাইকে আমন্ত্রণ। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি থাকছি এবং আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য রয়েছেন সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিএনপি নীলোফার চৌধুরী মনি, আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আমন্ত্রণ আপনাদের দুইজনকে। এবং যেটা আসলে বলছিলাম, নির্বাচনে জোটের খেলা, এটি হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। নীলোফার চৌধুরী মনি, শুরুতেই আলোচনায় যে প্রশ্নগুলি রাখতে চাই তার মধ্যে সবার আগে যেটি করব সেটি হচ্ছে নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড পরিচিত যেই শব্দ নির্বাচন আসার আগে আমরা দেখতে পাই, শুনতে পাই, সেই পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, লেভেল প্লেইং ফিল্ড মানে সকলের জন্য সমান। তো যদি বাংলায় অর্থ করি, সকলের জন্য সমান করার আগে যেটা করতে হয়, নির্বাচন হওয়ার জন্য নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড সেটাই তো হয় নাই। নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড যেমন ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি ট্রমা থেকে উঠেছে? তারা কি প্রিপারেড সামনে নির্বাচনে তারা সমস্ত মন প্রাণ দিয়ে কাজ করার জন্য? অথবা অস্ত্রগুলো, যে অস্ত্রের মহড়া হয়, যে অস্ত্রের মহড়া হচ্ছে হরহামেশা, মব মানুষ হাতে তুলে নিচ্ছে, সেইখানে আপনার কতটুকু অস্ত্র এই সরকার উদ্ধার করতে পেরেছে যে আগামী নির্বাচনটা অনেকটা শঙ্কামুক্তভাবে জনগণ নির্বাচনে যেতে পারবে? তো শঙ্কামুক্তভাবে যদি নির্বাচনে না যেতে পারে তবে কি লেভেল প্লেইং ফিল্ড হবে? কারোর জন্য শঙ্কা, কেউ শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে, এটা হলে কি লেভেল প্লেইং ফিল্ড হবে? অথবা প্রশাসনিক যে ব্যত্যয়টা ঘটেছে, প্রশাসনিক যে রদবদলটা হয়েছে, তার কতটা নিরপেক্ষতা অর্জন করতে পেরেছিল বা পেরেছে? তো সেই প্রশাসনটাও যদি পক্ষে না থাকে তাহলে আপনার কিভাবে নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ডের দিকে এগোবে? অথবা ইসির কাছে যে কাজগুলো ইসি করা একান্তই বাঞ্ছনীয়, জরুরি, সেই কাজগুলো কি ইসি করতে পেরেছে? আদৌ করছে? তো আজকে থেকে ইলেকশনের সম্ভবত 1 মাস 4-5 দিন আছে। এই 1 মাস 4-5 দিনের মধ্যে আদৌ কি সম্ভব অস্ত্র উদ্ধার করা? আদৌ কি সম্ভব প্রশাসনকে ঢেলে সাজানো? আদৌ কি সম্ভব পুলিশের ট্রমাটাইজ দূর করা? আদৌ কি সম্ভব সেনাবাহিনী, তারা যাই বলুক না কেন, তারা আগেও বলেছিল, আগের নির্বাচনগুলোতে তারা বলেছিল যে তারা নিরপেক্ষ দৃষ্টি রাখবে। নিরপেক্ষ থাকা মানে কি আকাশের দিকে তাকিয়ে থাকা? মাটিতে যত রকম মারামারি হোক তারা কিছুই দেখলো না? এইভাবে তো হতে পারে না একটা দেশের নির্বাচন। সো এই অবস্থাটা এখনো বিরাজ করছে। আমরা এখন পর্যন্ত দৃশ্য তো দেখতে পাচ্ছি না যে নির্বাচনটা নিরঙ্কুশভাবে, শঙ্কামুক্তভাবে এবং আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এইভাবে দিতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, যেহেতু আজকে নির্বাচনের জোটের খেলার বিষয়ে আসলে আমরা কথা বলতে চাই, মানুষের মনে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, জামায়াত যদি জোট করে ক্ষমতায় যায় তাহলে প্রধানমন্ত্রী কি হবেন? কে হবেন প্রধানমন্ত্রী জামায়াতের? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। জামায়াতের প্রধানমন্ত্রী কী হবে, জামায়াত এটার উত্তর নিশ্চয়ই দিবে। আমরা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা করেছি এবং সমঝোতার মধ্যে যে দলগুলো আছে, দলের দিক থেকেও নিশ্চয়ই এই নিয়ে আলোচনা হবে। এটা এখনো ঠিক করা হয়নি। কিন্তু গণমাধ্যমে তো আমরা দেখেছি এনসিপির পক্ষ থেকে জোটের আগে শর্তই ছিল এরকম যে এই জোটে এনসিপি গেলে নাহিদ ইসলামই হবেন সেখানকার প্রধানমন্ত্রী। এটা এনসিপির দিক থেকে একটা চাওয়া। এখন পর্যন্ত আলোচনা হয়েছে কিনা, আমিও আলোচনার মধ্যে ছিলাম না, আমি এটা বলতে পারছি না। চাওয়াটা থাকাটা স্বাভাবিক। অবশ্যই নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা,
স্বাভাবিকভাবেই সে প্রধানমন্ত্রী হইতে হবে এইটা তার সমর্থক এবং তার শুভাকাঙ্ক্ষীরা চাইবে, এটি খুব স্বাভাবিক। কিন্তু জামায়াতের দিক থেকে কিংবা জোটের দিক থেকে কিংবা এনসিপির দিক থেকে ওই অর্থে আসলে অফিসিয়ালি এখনো যেহেতু কোনো ঘোষণা আসেনি, তো আমরা অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করি, দেখা যাক। না মানে নায়েবে আমির সৈয়দ তাহের তো বলেছিলেন যে সংখ্যাগরিষ্ঠতা পেলে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে না। তো সেক্ষেত্রে এই সিদ্ধান্তটা আগে থেকেই ঠিক করে রাখার সম্ভাবনা আছে কিনা, নাকি? আমি 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 খুব একটা দেখি না, মানে এটা দুইভাবেই তো হয়। একটা হচ্ছে যে ধরেন অনেক সময় যেটা হয় যে একটা প্রধানমন্ত্রী ফেসকে সামনে রেখে ইলেকশন কম্পিট করে রাজনৈতিক দলগুলো, আবার ধরেন অনেক সময় বিভিন্ন বাস্তবসম্মত জটিল পরিস্থিতির কারণে অনেক সময় প্রধানমন্ত্রী ফেস করতে পারে না, এরপরে ইলেকশনে যায়। এটা ধরেন ইন্ডিয়াতে কিন্তু কয়েকবার এটা হয়েছে, মোদিকে ফেস করে ইলেকশন ক্যাম্পেইন করেছে লাস্ট 3টে ইলেকশনে, বিজেপি জিতেছে। এবং কংগ্রেস এবং তাদের জোট একবারও কিন্তু তাদের কি বলে প্রাইম মিনিস্টার ফেস করতে পারেনি, তারা পজিট করতে পারেনি যে কে তাদের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ইভেন 2018 সালে যে ঐক্যফ্রন্টের নির্বাচন, ওই সময় কিন্তু আমাদের সামনে প্রধানমন্ত্রী ফেস ছিল না। যদি ওই নির্বাচনটা আমরা তর্কের খাতিরে ধরে নেই যে ভালো হতো, কিংবা আমরা খুবই বাজে আশা করি যে ভালো হতো, তাহলে কিন্তু ঐক্যফ্রন্টের ওই জোটই জিততো, জেতার কথা। কিন্তু ওই জোট কিন্তু তখন জানতো না যে প্রধানমন্ত্রী কি হবে। তো এরকম পরিস্থিতি হয়, এটা পরিস্থিতি বলে দিবে। হ্যাঁ, পরিস্থিতি বলে দিবে, সেটা আমি ধারণা করতেছি এটা সম্ভবত ইলেকশনের পরে এটা আসবে, ঠিক হবে। কিন্তু ধরেন জনগণ তো এক ধরনের অপেক্ষা করে থাকবে, জনগণের তো একটা আশার জায়গা আছে যে প্রধানমন্ত্রী কি হবে। তারা ভোটটা যেই ব্যালটে দিচ্ছেন, যেই প্রতীকে দিচ্ছেন, সেখান থেকে প্রধানমন্ত্রী কি হবে সেটা জানার অধিকার তো জনগণের নিশ্চয়ই আছে। এবং আমি মনে করি এটা বেটার ফর ফাইটিং। যেহেতু নির্বাচনটা এখন বলা যায় যে প্রায় দুই জোটের মানে মুখোমুখি হয়ে গেছে, তাহলে এই দিক থেকে একজন প্রধানমন্ত্রী ফেস থাকলে এই দিক থেকে একজন প্রধানমন্ত্রী ফেস থাকা উচিত। থাকলে যেটা হবে যে জনগণের জন্য তখন বাছাই করাটা ইজি হবে। দেখা যাচ্ছে যে অপেক্ষাকৃত যে জোট কিছুটা দুর্বল অন্যান্য আসপেক্টে, শুধুমাত্র প্রধানমন্ত্রী ফেসের কারণে সেই জোট পেয়ে যেতে পারে, কি বলে যে সেই জোট কিছুটা প্রিভিলেজ পেতে পারে। আবার ধরেন যে জোট অপেক্ষাকৃত স্ট্রং কিন্তু প্রধানমন্ত্রী ফেজ হয়তো দুর্বল হওয়ার কারণে সেই জোট কিছুটা পিছিয়ে পড়তে পারে। সো এটা দুই দিক থেকে যদি থাকে তাহলে এটা ভালো হবে। অবশ্য বিএনপি জোটও তো এখনো ডিক্লেয়ার করে নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে সম্ভবত তারেক রহমান সাহেবকে তারা সামনে রেখে আগাবেন। জি, এখানে তো আসলে জোটের ক্ষেত্রে বিএনপি সবচেয়ে বড় দল, সেক্ষেত্রে বিএনপির প্রতি সেই প্রশ্নটা রাখা একটু মনে হয় তাদের স্বচ্ছতাটা একটু বেশি জামায়াত এবং এনসিপির জায়গা থেকে। তবে এই আলোচনা আপনারা করেছেন কিনা আপনাদের দলের পক্ষ থেকে, জামায়াতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা? আলাপটা ফরমালি ইনফরমালি বিভিন্নভাবে আলাপটা আছে। ধন্যবাদ। আপা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তো বিএনপি এখন নিজেকে মধ্যপন্থা শক্তি হিসেবে সবচেয়ে বড় দল হিসেবে উপস্থাপন করেছে, কিন্তু এই যে ডানপন্থী রাজনীতির যে চাপ, এই চাপ সামলাতে বিএনপি কি নীতি অবলম্বন করবে? বিএনপি মধ্যপন্থার যে নীতিটা আছে সেই নীতির মধ্যেই বিএনপি থাকবে, এবং এই নীতিটাকেই বাংলাদেশের জনগণ সবচেয়ে বেশি পছন্দ করে বলেই কিন্তু তারা বিএনপির সাথে আছে। সেইখানে আপনার ডানপন্থীর মতো আচরণ করবে, বামপন্থীর মতো আচরণ করবে। এই যে বামপন্থীর এই ব্যালেন্সটা বিএনপি রক্ষা করবে তার নিজস্ব মেধা দিয়ে, তার নিজস্ব যে আইডিওলজি দিয়ে, এবং নিজস্ব আপনার জনগণ দিয়ে। যে কারোর সাথে, যেমন ধরেন বিএনপি 31 দফায় যে কথাটা বলেছে, তারা জাতীয় সরকার গঠন করতে চান। তো জাতীয় সরকার যদি গঠন করতে চান তাহলে ডান বাম মধ্য সবাইকে নিয়েই বিএনপি ইন্টারেস্টেড। সো সেই জায়গায় যদি ডানপন্থীরা আসেন, খুব ভালো, মোস্ট ওয়েলকাম। বামপন্থীরা আসলেও খুব ভালো, মোস্ট ওয়েলকাম। কারো বুদ্ধি, কারো শক্তি, এইসব নিয়েই তো একটা দেশ চালাতে হয়। তো সেইখানে বিএনপি, আমি মনে করি যে এটাই করা উচিত এবং এটাই করবে। এনসিপির পক্ষ থেকে তো বলা হচ্ছে, একই সাথে জামায়াতও বলছে যে বিএনপিকে আলাদা সুযোগ সুবিধা দেওয়ার পায়তারা চলছে নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনী বা সার্বিক পর্যায় থেকে। কতখানি সত্যি? দেখেন, এটা এনসিপি বা জামাত বলতেই পারে একটা জিনিস, যে আপনি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি 17 বছর প্রবাসে থাকতে বাধ্য হয়েছিলেন, মানে এক ধরনের বনবাস তাকে থাকতে হয়েছে, বাধ্যতামূলক। তার জীবনের রিস্ক নিয়ে উনি দেশে ফিরেছেন। এই দেশে ফেরা নিয়ে অনেক কথা হয়েছে, আপনারা সবই জানেন। এখন তার যে অবস্থাটা এবং বিএনপির যে অবস্থাটা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেলেন, উনি যিনি যে সার্বজনীন একজন নেত্রী হতে পেরেছেন,
সেখানে তাকে রাষ্ট্র সম্মান দিবে, এটাই স্বাভাবিক। আর আমাদের যিনি আজকের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, এখন চেয়ারম্যান, আমাদের একটা চেয়ারপারসন চলে যাওয়ার পরে ওনার জীবন যেহেতু একদম খুবই রিস্কের মধ্যে, এটা আমাদের কথা না, তাদেরও কথা। জামাতকে যদি জিজ্ঞেস করেন এই কথাই বলবে, এনসিপিকে জিজ্ঞেস করলে এই কথাই বলবে, সরকারকে জিজ্ঞেস করলে এই কথাই বলবে। তাহলে সেইখানে তাকে রাষ্ট্রের এমনি একটা ফ্যাসিস্টকে চলে যেতে বাধ্য করা হয়েছে। ফ্যাসিস্টের লোকজন কিন্তু প্রিপারেশন নিয়েই আছে যে রাষ্ট্রকে কখন খারাপভাবে উপস্থাপন করা যায়। সেই জায়গায় যদি রাষ্ট্র যদি বিএনপির এই চেয়ারম্যান সাহেবকে যদি ওইটুকু যদি আপনার সিকিউরিটি না দেন, তাহলে একটা দেশে আরেকটা দুর্ঘটনা ঘটলে দেশের গণতন্ত্রের কি অবস্থা হবে? এই জিনিসটা তাদেরও বুঝতে হবে। তারা যে বুঝেন না তা না, কিন্তু এটা বলার জন্য বলা, এটাই রাজনৈতিকভাবে বলতে হবে, তাই বলেন আমার ধারণা। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি নতুন বাংলাদেশের আয়োজনে। দর্শক সঙ্গে থাকুন, কিছুক্ষণ পরে ফিরছি। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। দর্শক, আলোচনার বিষয় আজকে নির্বাচনে জোটের খেলা। উপস্থিত আছেন স্টুডিওতে নীলোফার চৌধুরী মনি, আছেন ফরিদুল হক। ফরিদুল হক, একটু আপনার কাছে যাব। জামায়াতের সাথে জোট করে এনসিপি কয়টি আসন পেল মানুষ জানতে চায়। আজ গণমাধ্যমে এসেছে এনসিপি নাকি 10টি আসন পাচ্ছে। এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে 44টা মনোনয়নপত্র দেওয়া হয়েছিল। মনোনয়ন দেওয়া হয়েছিল, এর ভিতরে হয়তো 2টা কি 3টা হোল্ড আছে, এটা আবার আপিলের পরে বোঝা যাবে। আর ডিসিশনটা এখনো ফাইনাল হয়নি যে জোটে কে কত আসন সমঝোতা করছে। দেখা যাক, আমরা 30-35টা এরকম হবে, এরকম আলাপ আমরা শুনেছি যারা মানে এই লিয়াজোটা করছেন আমাদের পার্টির পক্ষ থেকে। জি, কম করে হলেও 30টা হবে, এরকম একটা আলাপ আমরা শুনেছি। আশা করি ওরকম কিছু একটাই হবে। যেহেতু আমরা 40+ দিয়েছি, কিছু তো বাড়তি দিতে হয়, কারণ অনেক প্রার্থী ধরেন বিভিন্ন কারণে বাতিল হয়ে যায়, প্রার্থীতা শেষ পর্যন্ত থাকে না। এই জন্য সম্ভবত 30-35টা এরকম একটা আলাপ আমরা শুনেছি। ওইটাই এখন পর্যন্ত ঠিক আছে। মিডিয়াতে যেটা এসছে এটা মানে ওই অর্থে আমরা কোনো বেস পাইনি, এরকম কোনো আলাপ হয়নি আর কি। জি, তাহের অবশ্য এই কথা বলেছেন যে এই তথ্য সঠিক নয়। তারপরে যদি আপনাকে পেয়েছি, আমরা একটু জানতেই চাইলাম। আপা, একটু আপনার কাছে জানতে চাই, সার্জিস আলম আজকে তার ফেসবুক পোস্টে দিয়েছেন হাদি হত্যার বিচার চাই, এরকম একটি পোস্ট তিনি দিয়েছেন। তার সঙ্গে তিনি শর্ত জুড়ে দিয়েছেন 12ই ফেব্রুয়ারির পূর্বে সেই বিচার হওয়া চাই। এটি সুষ্ঠু নির্বাচনের পথে আরেকটি প্রেসার প্রয়োগ করে কিনা? দেখেন, হাদি হত্যার বিচার সার্জিস আলম একা চাইবে কেন? আমরাও চাই। এইভাবে হত্যা করা, এইভাবে মব সৃষ্টি করা কোনোভাবে একটা রাষ্ট্রের জন্য কাম্য না। কিন্তু 12ই ফেব্রুয়ারি মানে 1 মাস, এই 1 মাসের মধ্যে বিচার হওয়াটা, যে কোনো মার্ডার কেসের আপনার বিচার হয় না। এটা আবেগ দিয়ে আমরা যত কথাই বলি না কেন। এবং দেখেন, শেখ হাসিনার মতো একজন দুর্ধর্ষ ফ্যাসিস্টের বিচার হতেও কিন্তু যত তাড়াতাড়ি ট্রাইব্যুনাল করেছে, তারপরেও কিন্তু 1 বছর 1.5 বছরের মতো লেগেছে। হ্যাঁ, তো সেইখানে আমরা মনে করি আমাদের এই সন্তানরা সবাই বাস্তবতায় থাকবে। এই যে এই ধরনের কথা না বলে, আবার সরকারকেও বলি, সরকারকেও বোঝাতে হবে তাদের। এটা চার্জশিটটা গঠন করা যেতে পারে, এটা নামগুলো যেটা ঘোষণা করার কথা সরকারের পক্ষ থেকে, সেটার যেটা এই হত্যাকাণ্ডের সঙ্গে কিন্তু আপনার সামনে যারা ছিল তাদের চেয়ে অনেক বেশি লোক পিছনে ছিল। হত্যাকাণ্ডটা কিন্তু এরকমই বলে। সেই মানুষগুলোকে বের করা দরকার, সঠিক আসামিটাকে বের করে তার জন্য যে বিচারটা, সে বিচারটা হোক, তড়িৎ গতিতে হোক, কিন্তু সময় দিয়ে কিন্তু 1 মাসের মধ্যে এটা সম্ভব না। জি, ধন্যবাদ। আপনি মবের কথা বলছিলেন, মানে গত 1 বছরে মবের মাধ্যমে 197 জন মানুষ নিহত হয়েছেন। এই বিচার ব্যবস্থা 10 মাসে, 1 বছর না, 10 মাসে, মানে গত বছর, পুরো বছর জুড়ে আর কি, বছর জুড়ের ঘটনায়। তাহলে মানে ক্ষমতায় গেলে দলীয়গতভাবে এই সিদ্ধান্তগুলো বা এই মবের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদের বিচার নিশ্চিত করবে কিনা জাতীয়তাবাদী দল? দেখেন, এইখানে মবের যে হত্যাকাণ্ডগুলো, এটা কিন্তু অনেক দিক থেকেই হয়েছে। কিছু মব ধরেন জানা যায় না কে করেছে। কিছু মব যারা 5ই আগস্টের সময় নায়ক হিসেবে ছিল তাদের মাধ্যমেও হয়েছে। কিছু মব সরকারের নেগলিজেন্সিতেও হয়েছে। কিছু মব নিজের দলের আভ্যন্তরীণ কুণ্ডলেও হয়েছে। তো এই যে আবার কিছু মব কিভাবে হয়েছে কেউ জানে না, অজ্ঞাত।
তো এখন এইগুলোর আপনার জিনিসটা ক্ষমতায় যারা যাবে তাদের প্রত্যেকেরই উচিত, যদি আইন যদি সকলের জন্য সমান হয়, তাহলে আমার মনে হয় যে যাই বলুক না কেন, যদি ওইটুকু সাহস শক্তি রাখতে হবে। আজকাল এমন একটা সময় পড়েছে, সত্য কথা বলতে গেলেও আপনার দোষী হতে হয়। তো এই দোষীটা ওই জায়গা থেকে যদি সরে না আসতে না পারেন, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে না পারেন, তাহলে এই রাষ্ট্রটা তো ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হয়ে যাবে। রাষ্ট্রকে টিকানোর জন্য আগে আপনার জাতীয় ঐক্য দরকার, যে আইন কেউই হাতে তুলে নিতে পারবে না। যেই আইন হাতে তুলে নিক না কেন, সে যত বড় নায়ক হোক আর যত বড় ভিলেন হোক, আইনের দৃষ্টিতে ওই জায়গায় সবাই সমান। ওই অপরাধের জন্য তার চুলচেরা বিচার হওয়া উচিত। সেই অপরাধের জন্য বিচার হওয়ার জন্য আপনার প্রত্যেকের সহযোগিতা করতে হবে, প্রতিটা দলের সহযোগিতা করতে হবে, এবং যারা সরকারে থাকবেন তারা যারা বিচারটা করবেন তাদেরও বিচারটা নিরপেক্ষ হতে হবে, যাতে জনমনে সন্দেহ মিনিমাম কোনো উদ্রেক না থাকে, এবং তাকে ওপেন আপনার এসে বলতে হবে যে এই এই দোষ করার জন্য, এই এই কাজের জন্য এই এই মামলাটা হয়েছে, জি আইদার এটা হতো না। তো সেই জায়গাটায় কেন বলতে পারে না আমি জানি না। আমি বিশ্বাস করি আগামীতে যারা আসবে তারা এই জিনিসটা নিয়ে চুলচেরা হিসাব করার শক্তি এবং সামর্থ্য দুইটাই রাখুক। জি, ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, এনসিপি এবং জামায়াত বলছে যে মাঠ প্রশাসনে দ্বৈত অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং নির্বাচন কমিশনের। আপনারা তো লটারির মাধ্যমে মানে এনসিপি নিয়োগের দাবি করেছিল, যে সরকার সেটি করেছে, এখন সেই এনসিপি দলীয় বলছে পুরো ব্যাপারটাকে, মানে মানুষকে, প্রশাসনকে, নির্বাচন কমিশনকে দলীয় বলছে। প্রশ্নটা হচ্ছে আপনাদের কাছে গ্রহণযোগ্য এসপি ডিসি এর মানদণ্ডটা আসলে কি জানতে চাই। মানে প্রশাসন কি তখনই নিরপেক্ষ যখন তারা আপনাদের পক্ষে যায়, অথবা পক্ষে না গেলে কি নিরপেক্ষ নয়? ব্যাপারটা কি এরকম? না, এটা যেটা হয় বাংলাদেশের, ধরেন এটা ঠিক আছে, এটা প্রশ্ন হিসেবে খুব চমৎকার প্রশ্ন, এবং এইভাবে প্রশ্ন করলে যেটা হয়, এই প্রশ্নটাই সাধারণত করে, এইভাবে প্রশ্ন করলে যেটা হয় যে আমরা দায়টা আসলে দায় থেকে মুক্তি দিয়ে দেই, কিংবা দায়টা অন্যের কাঁধে দিয়ে দিই। আমাদের এখানে যে জিনিসটা হয়নি এখনো, যে জিনিসটা হওয়া দরকার ছিল, যে আসলেই কিভাবে আমরা এটা সমাধান করতে পারি। কারণ এই যে দায়, মানে পিংপং বলের মতো একজন আরেকজনের ঘাড়ে দিয়ে দেওয়া, এই যে ব্যাপারটা, এটা তো হয়েই আসছে, কিন্তু আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি সেই জায়গার মধ্যে আমরা কেউ যাইনি। আমাদের তো ধরেন সেই পুরনো পুলিশ, পুরনো আমলাতন্ত্র, পুরনো এসপি, পুরনো ডিসি, পুরনো ইউএনও, পুরনো ওসি, এরাই রয়ে গিয়েছে। এখন এই পুরো কাঠামোটা নিয়েই তো হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছিল, প্রতিষ্ঠা করেছিল এবং টিকিয়ে রাখছে। পুরো কাঠামোটা তো বহাল আছে। এখন এই পুরো কাঠামোটা একজন, ধরে নিলাম তর্কের খাতিরে, খুবই ভালো মানুষ কিংবা একটা ভালো রাজনৈতিক দল কিংবা জোট কিংবা গোষ্ঠী তাদের হাতে তুলে দিলে তারা কি আসলে পুরোটা ভালো করতে পারবে? এই প্রশ্নটা কিন্তু আমরা গোড়া থেকে করিনি। এবং আমরা কিন্তু প্রধানত যে সংস্কারগুলোর কথা আমরা বলেছি, এটা মূলত সাংবিধানিক সংস্কার, কিছু ক্ষেত্রে বিচার বিভাগের সংস্কার, সংসদেরও কিছু সংস্কার হয়েছে, যেহেতু আপার হাউজের কথা আমরা বলছি, নির্বাচন কমিশনের কিছু সংস্কার প্রস্তাব এসছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, পুলিশ এবং হচ্ছে যে আমলাতন্ত্র, যে দুইটা হচ্ছে ডে টু ডে রাষ্ট্র পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অর্গান রাষ্ট্রের, এটা কিন্তু আমরা সংস্কার করিনি, কিংবা এই সংস্কার আলাপই কিন্তু খুব একটা নাই। তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে এই জায়গাটার মধ্যে আমরা এটাকে এইভাবে রেখে, মানে এটা হবে যে ধরেন এটা খুব স্বাভাবিক, পুরনো যদি কাঠামো থাকে, পুরনো লোকজন যদি থাকে, তাহলে আমার বিপক্ষে গেলে আমি বলবো যে আসলে নিরপেক্ষ না, এটাই স্বাভাবিক। কিন্তু বিএনপির বিপক্ষে গেলেও বিএনপি একই কথা বলবে। কিন্তু পুরনো কাঠামো থাকলে যে প্রবলেমটা, মানে ধরেন এখন যেটা হয়েছে, বিভিন্ন কারণে মানুষ যায়, কিন্তু মূল কারণটা তো আমরা জানি। ধরেন তারেক রহমান সাহেবের সাথে যেভাবে লাইন দিয়ে সাক্ষাৎকার শুরু হয়েছে কিংবা সাক্ষাৎ দেওয়া শুরু হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সবকিছু একদিকে ঝুঁকে গেছে। কিন্তু সেটা তো স্বাভাবিক, এটা নির্বাচনের অন্তত নির্বাচনের না জনগণের ভালোবাসা না, দিস ইজ নট সো সিম্পল। যে ব্যবসায়ীরা তারেক রহমান সাহেবের সাথে দেখা করছে, এরা জুলাই মাসে শেখ হাসিনার যে কি গুণকীর্তন করে এসেছে সেটাও আমরা জানি। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কেন কে কখন কোন দিকে ঝুঁকে যায়, এই বিষয়গুলো তো আমরা জানি কম বেশি। আমি এই ঝুঁকে যাওয়া নিয়ে আমি খুব বেশি বদার করছি। আমি বলছি যে যেহেতু সিস্টেমটা এরকম আছে, করতে যাওয়া নয়, যেহেতু
খালেদা জিয়া মারা গেছেন, এটা একটা উছিলা করেই তো যেতে হবে, খুব স্বাভাবিক না? তা কিন্তু নির্বাচনের আগেই যেভাবে ওইদিকে ঝুঁকে গেছে, এতে করে স্বাভাবিকভাবেই একটা মানে নির্বাচনটা ফেয়ার হয়। কারণ তারেক রহমান সাহেব যেই পরিস্থিতিতে বাংলাদেশে এসে উনি যেই পরিমাণ মানে যেই ধরনের পরিস্থিতি আসার পরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, এর অনেক কিছুই খুব স্বাভাবিক ছিল, অনেক কিছুই ধরেন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল, এবং অনেকগুলো ব্যাপার কিছু কিছু ব্যাপার আরোপিতও ছিল। আমি ওনাকে সমালোচনা করছি না, কিন্তু এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশে এই পিকচারটাতে এক ধরনের বোঝা যাচ্ছে যে উনি হয়তো মানে নেক্সট প্রাইম মিনিস্টার হতে যাচ্ছেন, এই ধরনের একটা মানে আভাস কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে কিংবা দেখানো হচ্ছে। এবং এতে করে যখন রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং রাষ্ট্রীয় অর্গানের বাইরে তো আবার ধরেন পাওয়ার স্টেক থাকে, তো ধরেন মিডিয়া, বিজনেস কমিউনিটি, অন্যান্য বিভিন্ন কমিউনিটির মধ্যে যারা শক্তিশালী মানুষ আছে, ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা তো একটা কমিউনিটি হিসেবে পাওয়ার স্টেক হোল্ডার, তো তাদের একটা কমেন্টস, একটা পজিশন, একটা বিবৃতি, এটা খুব গুরুত্বপূর্ণ। এইরকম মানুষরা যখন যে ধরেন দল বেঁধে ওনার সাথে সাক্ষাৎ করা শুরু করছেন এবং প্রতিদিন এটা মিডিয়াতে 3-4টা করে ছবি আসতেছে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে সব একদিকে ঝুঁকে গেছে। কিন্তু জামায়াত এবং এনসিপি তো বছর দেড়েক সময় পেয়েছিল, যদি আমি কোথাও ভুল না করে থাকি, মানে গণঅভ্যুত্থানের পরপরই তো আর তারেক রহমান দেশে চলে আসেননি, তারপরে তো একটা লম্বা সময় পেয়েছে এই দুটি দল, অর্থাৎ আপনারা এবং জামায়াত। তখন সাধারণ মানুষ কেন গেলেন না তাদের কাছে, এই প্রশ্ন কি আসে? এখানে সাধারণ মানুষ যাওয়া না যাওয়ার ব্যাপার না, তো আমি তো যারা সাধারণ মানুষের কথা বলিনি, যারা বড় গোষ্ঠী তারাই, আমি যারা সাধারণ মানুষের কথা বলিনি। এটা মানে বিভিন্ন মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতিটাকে আস্তে 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 ওইদিকে নিয়ে যাওয়া হয়েছে। যেহেতু আমরা পুরনো সিস্টেমটাকে সংস্কার করতে পারিনি, পুরনো লোকগুলোই রয়ে গিয়েছে, এই লোকগুলোর জন্য আসলে ওই ধরনের ক্ষমতা কাঠামোর মধ্যে যারা প্র্যাকটিস করে অভ্যস্ত তারাই তাদের জন্য আসলে ইজি গোয়িং, এটা খুব স্বাভাবিক, তাদের জন্য ইজি গোয়িং, তো স্বাভাবিকভাবে তারা ওইদিকে যাবে। এখন এই জায়গাটাতে যেটা হয় যে ঠিক আছে, ধরে নেন আপনি এখন তর্কের খাতিরে ধরে নেন যে আমরাও পুরনো প্র্যাকটিসের মধ্যে গেছি, ঠিক আছে, তাহলে ওরা কি করতেছে, ওরা দেখতেছে শক্তিটা কোথায় বেশি, কার পাওয়ারে যাওয়ার সম্ভাবনা। এই লোকগুলোই আবার দেখবেন যে ধরেন যখন হবে, কিংবা 2006 তো আমরা দেখছি, 6-7 আমরা দেখছি, কিংবা ধরেন গণঅভ্যুত্থানের পর এই লোকগুলোই কিরকম ঝুঁকে গেছিল, কিন্তু ওই সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে যেটা গুণগত পার্থক্যের জায়গা, যে কারণেই আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখন নির্বাচনটা 1 মাস পরে, এখন যদি পুরো সিস্টেম কোন একদিকে হেলে যায়, তখন এটা আসলে স্বাভাবিকভাবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। জি, একটা বিরতিতে যাব, বিরতি থেকে এসে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, পুরো সিস্টেম একদিকে আসলেও হেলছে কিনা, আপনি ব্যাপারে কোনো মন্তব্য করতে চান কিনা। তার আগে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, বিরতির পর ফিরছি আবারও। আরও একবার আমন্ত্রণ, বিরতির পর দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নীলোফার চৌধুরী মনি, আছেন ফরিদুল হক। নীলোফার চৌধুরী মনি, আমরা জানতে পারলাম তারেক রহমান 9 জেলা সফরে বেরোচ্ছেন, সেটা নিয়ে ব্যাপক লোক সমাগমেরও কথা হচ্ছে। এটা কোনো রকম আচরণবিধি লঙ্ঘন কিনা, এবং এটা নিয়ে যদি বিরোধী দলের যারা আছে তারা যদি আলাপ আলোচনা করে, কথা বলে, তাহলে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিভাবে নেবে? দেখেন, উনি যেখানে বেরোচ্ছেন সেখানে তো উনি ইলেকশনে দাঁড়ান নাই, কিন্তু বলা যেখানে যাবেন সেখানে হাজার মানুষের সমাগম হবে। হ্যাঁ, এবং নির্বাচনী কোনো আচরণবিধি উনি লঙ্ঘনও করবেন না। কোনো মিছিল মিটিং করা দলীয়, সেটা কিন্তু নিষেধাজ্ঞা নাই, ইসি কিন্তু নিষেধাজ্ঞা দেন নাই। তাহলে যেহেতু দেন নাই, তাহলে মিছিল মিটিংটা তো আলাদা, রাজনীতির আলাদা ধারা, এবং সেটা 22 তারিখের আগে, 22 তারিখের আগ পর্যন্ত তো করতেই পারে, নির্বাচনের বাইরে। উনি এতদিন পরে দেশে ফিরেছেন, ওনার নিজের বাবার বাড়ির জায়গা, যেখানে মানুষগুলো ওনাকে নিয়ে স্বপ্ন দেখতো, ভাবতো, তাকে নিয়ে কাজ করতো, তো সেইখানে তারা তো আশা করতেই পারে যে উনি যাবেন তাদের ওইখানে বেড়াতে। কারো আপনার জন্য, আমার জন্য, ওর জন্য, কারোর জন্যই তো এমবার্গো নাই যে তার নিজের জেলা বাদ দিয়ে অন্য কোথাও যেতে পারবে না। তাহলে তারেক রহমানও তাই যেতে পারবে না। এখন মানুষ যদি তাকে দেখার জন্য রাস্তার দুই ধারে ওই সময়টা হিসাব করে দাঁড়িয়ে যায়, সেখানে তো উনি তো আর ভোটের কথা বলবেন না। এইখানে ইসি যেটাই বলেন আপনি, তা ইসি এখানে বিপদগ্রস্ত, কারণ এই আইনের মধ্যে ফেলতে গেলে তাকে আইন বানাতে হবে, সেটার মধ্যে প্রত্যেকেই পড়বে, তারেক রহমান সহ প্রত্যেকেই, অন্য দলের সবাই পড়বে। অন্য দলের যেহেতু এমবার্গো নাই, তারা তো এমবার্গো থাকার কথা না। উনি ভোটের কথা যদি বলে যে বিএনপিকে ধানের শীষে ভোট দিও, তাহলে একটা কথা, উনি তো কোনো মিটিংয়ে বলে নাই ধানের শীষে ভোট দিও। কিন্তু আমরা তো এই যে কিছুক্ষণ আগেই যেটা ফরিদুল হক বলছিলেন যে তারেক রহমানের যে দুঃসময়, তখন আসলে নানা সেক্টর থেকে মানুষ ওনার সঙ্গে দেখা করতে এসেছেন, তার মা চলে যাবার পর, সেটাও আসলে রাজনৈতিক দুইটা জিনিস একসাথে আপনার ঘটে গেছে।
যেটা একে ধরেন যারা বইতে স্বাক্ষর করতে যাচ্ছেন সুখ বইতে, তখন যখন জানেন যে ভেতরে আছেন, জিজ্ঞেস করেন কোনো দল যে আমরা কি একটু দেখা করতে পারবো কিনা, এটা কিন্তু ম্যানার্স, এটা রাজনৈতিক কোনো না। তো সেই ম্যানার্সের মধ্যে তারেক রহমান সেই সূত্রের মধ্যে পড়ে গেছেন, সেখানে উনি তো না করতে পারেন না, উনি দেখা করেন। তারপরে আবার উনি ওনার এলাকায় যাবেন, যেখান থেকে উনি ইলেকশন একটা আসন থেকে করছেন, কিন্তু সবগুলো আসন থেকে তো করছেন না। সেখানে যেতে যেখানে পড়বে, মানুষ যদি তাকে দেখতে চায়, তার কি করার আছে বলেন? জি, মানুষ যদি সমাগত হয়, তার কি করার আছে? আর ওই টাইপের একজন নেতা, উনি তো যাওয়ার আগে একটা সফরসূচি দিবেনই। জি, কারণ তার নিজের জীবনেরও তো একটা রিস্ক আছে, তো সেই রিস্কের জায়গা থেকে সফরসূচি সে দিবে। তো দিয়েছেন, এইটাই আমি মনে করি যে এখানে কোনো ইসির দেওয়া বা সরকারি দেওয়া কোনো উনি আইন কোনো লঙ্ঘন করেছেন, এটা আমি মনে করছি না। জি, ধন্যবাদ। ফরিদুল হক, আপনি কিছু বলতে চান কিনা? একই প্রশ্ন আপনার কাছেও। না, আপা যেটা বলছেন আমি বিনয়ের সাথে একটু দ্বিমত করি। সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেবের জন্য ওনার নিজের সংসদীয় আসনই একমাত্র ওনার নির্বাচনী এলাকা নন। উনি যেহেতু এখন এক প্রকার বিএনপির ডিফেক্টো চেয়ারপারসন, এবং উনি সম্ভবত বিএনপি জোটের প্রাইম মিনিস্টার ফেস, মানে কম্পিটিটর। সো উনি যেখানে যাবেন, উনি তো আসলে এক মাস পরে নির্বাচন, এটা নির্বাচনী আবহাওয়াই তৈরি হবে। উনি নির্বাচনের কথা বলুক বা না বলুক, উনি ধানের শেষে ভোট চান কিংবা অন্য কোনো মার্কায় ভোট চান বা না চান, তো এবং স্বভাবতই এটা আচরণবিধির মধ্যে যে ব্যাপারটা আছে যে জনসমাগম করার যে বাধ্যবাধকতা কিংবা বিধিনিষেধ, সেটা স্বভাবতই ধরেন লঙ্ঘন হবে। আমার মনে হয় এইটা পরবর্তী যে নির্বাচন মানে কি বলে প্রচারণার জন্য যে টাইমটা ছিল, উনি ওই টাইমটাকে বেছে নিলে ভালো হতো। কারণ উনি ওনার যে ইমেজ দাঁড়াচ্ছে কিংবা অন্তত এখন পর্যন্ত যে ইমেজ আছে, সেটা ওনাকে আসলে এই প্রশ্নের মুখে ফেলবেই। মানে আমরাই তো ওনাকে প্রশ্ন করব, এই প্রশ্নটা আমি অলরেডি করে ফেলছি, এর মধ্যে দিয়ে কিন্তু আমি অলরেডি প্রশ্ন করে ফেললাম যে উনি বিএনপির চেয়ারপারসন, উনি যখন একটা জায়গাতে নির্বাচনকে সামনে রেখে উনি যাবেন, উনি যতই না বলুক, ধরেন ওইখানে হাজার হাজার জনতা আসবে, বিএনপির সমর্থকরাও আসবে, তো বিএনপির সমর্থকরা তো ধানের শীষের প্রতীক নিয়ে আসবে, ধানের ছড়া নিয়ে বিএনপির ইয়ের মধ্যে আসা, সমাবেশের মধ্যে আসা, এটা তো একটা অনেক পুরনো প্রচলন। এটাকে আমরা নির্বাচনী শোডাউন তখন বলতে পারবো কিনা? অবশ্যই এই প্রশ্ন তো তখন থাকবে, মানে এই প্রশ্ন উঠবেই, উনি যতই ইয়ে করুক। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন এইখানে এই প্রশ্ন উঠলে কিংবা এরকম ঘটনা ঘটলে নির্বাচন কমিশন কিভাবে এটা দেখে, এর মধ্যে দিয়ে আপনার আগের প্রশ্নের উত্তর আমরা দেখতে পাবো যে আসলেই নির্বাচন কমিশন কোনো মানে কথা বলে কিনা। ব্যবস্থা নেওয়া তো অনেক পরের ব্যাপার, আমরা এটা বুঝতে পারি যে এইরকম সিচুয়েশনে ব্যবস্থা নিবে এত বড় গর্হিত দুঃসাহস হয়তো নির্বাচন কমিশনের হবে না। নির্বাচন কমিশন তো আসলে এখনো কমিশন হয়ে ওঠেনি বাংলাদেশে, এখনো নির্বাচন কমিশনগুলো দল কিংবা ধরেন সরকারের অনুগতই হিসেবেই কি বলে যে আচরণ করে। কেন? কারণ হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা যায়, ধরেন আমাদের নির্বাচন কমিশনার হিসেবে যারা আছেন, যদিও এটা ধরেন রাষ্ট্রদ্রোহ হতে পারে, তা আমাদের তো এই ঝুঁকি নিতেই হয়। আমরা যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা বলি, তো রাষ্ট্রকে ঠিক রেখে তো সংস্কার করা যায় না, কোথাও কোথাও তো দ্রোহ করতে হয়। ও বেশিরভাগ তো আমরা দেখি যে ব্যুরোক্রেসি থেকে আসে, তো ব্যুরোক্রেটরা এটা খুব ভালোভাবে বোঝেন যে কে ক্ষমতায় আসতেছে, কে ক্ষমতায় আসবে, তাকে কিভাবে সার্ভ করতে হয়। তো নির্বাচন কমিশন যখন গঠিত হয়েছে, তখন তো নানা রকম আলাপ আলোচনা, সিদ্ধান্ত আপনাদেরকে সঙ্গে করে নিয়েই আসলে সব সিদ্ধান্তগুলো করা হয়েছিল। তখন তো মানে না, ব্যাপারটা হচ্ছে যে তখনও আমরা এই কথা বলেছি, এখন এই কথা বলছি। আপনি খেয়াল করেন, যেটা হচ্ছে যে আমি মেনে নেওয়া মানেই সব কিছুকে আমি আসলে মেনে নিচ্ছি, ব্যাপারটা তা না। আপনি খেয়াল করেন, আমরা বারবার যেটা বলছি যে পুরনো যে আইন, পুরনো যে সিস্টেম, এটার মধ্যে দিয়ে একবার সেই প্রশ্ন, তাহলে যেই সিদ্ধান্ত আপনাদের পক্ষে যায় সেটা না 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 ওইটা না আমি কথাটা শেষ করি। সেটা হচ্ছে যে যেই পুরনো আইন, পুরনো কাঠামো, এটা তো আপনি ঠিক রাখছেন, এটা আমার একার চাওয়ার উপরে নির্ভর করছে না, বাকিদেরও তো চাইতে হবে। এখন বাকিরা যেমন ধরেন আমরা তো বলছি রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে হবে, বিএনপি মানে নাই, তা আমরা সরাতে পারিনি। এখন তাহলে আপনি এখন যদি রাষ্ট্রপতি চুপ্পুর দ্বারা সংযুক্ত প্রশ্ন, আপনারা তাহলে জুলাই সনদে কেন স্বাক্ষর করেননি? জুলাই সনদের ব্যাপারে তো আমাদের সিরিয়াস ছিল, কি বলে যে মানে আপত্তি ছিল। আমরা বলেছি যে জুলাই আদেশ দিতে হবে আগে, তারপর আমরা সনদে স্বাক্ষর। তো স্বাক্ষর যখন হচ্ছে তখন কিন্তু আদেশ হয়নি, আপনি খেয়াল করে দেখেন। জামাতেরও কোথাও কোথাও ছিল, তারা তো স্বাক্ষর করেছে, তারা স্বাক্ষর করেছে, তারা মনে করেছে স্বাক্ষর করেছে, এটা তাদের ডিসিশন। আমরা তো বলেছি যে আদেশ এবং এই প্রক্রিয়া পরিষ্কার না হওয়ার আগ পর্যন্ত আমরা স্বাক্ষর করব না। এরপরে আদেশ হয়েছে, তারপরেও আদেশ যেটা হয়েছে সেখানে আমাদের কিছু কিছু জায়গাতে আমাদের মানে কি বলে যে আপত্তি ছিল কিংবা এখনো আছে। সো এখন ব্যাপারটা হচ্ছে যে
এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু কোনো একটা রাজনৈতিক দল কিংবা একক গোষ্ঠীর উপরে নির্ভর করছে না, এটা আরো একটা সবাইকে ছোট্ট মিলে প্রশ্ন করতে করে হবে। রাখি, মানে বিএনপি কি আপনাদের জন্য এখন যেই অবস্থান, বিএনপির রাজনৈতিক যে অবস্থান, তারেক রহমানের যে জনপ্রিয়তা, সেটি কি সেই জায়গা থেকে আপনারা কি অনেকটা পিছিয়ে পড়েছেন কিনা? আমি সেটা মনে করি না। আমি বাংলাদেশের রাজনীতির যে ধরেন মানে বাংলাদেশের রাজনীতির যে চক্কর, অন্য শব্দ এই মুহূর্তে পেলাম না, এই চক্কর হচ্ছে আপনি যত বেশি জনপ্রিয় হবেন বলে মনে করেন, আপনার সামনে তত সমূহ বিপদ আসতে থাকে। সো এই জায়গাতে আমি বরঞ্চ আমি চাই বিএনপি খুব একটা ভালো গণতান্ত্রিক দল হিসেবে রান করুক। বিএনপি এবং তারেক রহমান সাহেবকেও আমি আসলে অনুরোধ করব যে ওনারা যাতে পূর্ববর্তী তথাকথিত জনপ্রিয় নেতাদের অবস্থা দেখে তাদের পরবর্তী কার্যক্রমগুলো অতীত থেকে শিক্ষা নিয়ে তাদের ভবিষ্যৎ কার্যক্রমগুলো তারা যাতে পরিচালনা করে। ধন্যবাদ আপনাদের দুজনকে, আপনাকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসেছি। দেখছিলেন আজকের আয়োজন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। দর্শক, আগামী পর্বে নতুন কোনো অধ্যায় নিয়ে আবারও কথা বলবার জন্য হাজির হয়ে যাব আগামীকাল ঠিক 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।